সো গুড মর্নিং ফ্রম সিটং টু। আর আমরা এখন বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছি। এখানে ব্রেকফাস্টটা করে নেবো আর কোল্ড স্টার্টে বসিয়ে দিয়েছি রুদ্রা একটা সেলফি স্টার্ট দিয়ে দিয়েছে। আর গাড়ির অবস্থা দেখো, সারা রাত কুয়াশাতে পড়েছিল গাড়ি বাইরে, খারাপ লাগছে কিন্তু কী করবো, রাখার জায়গাটাই ওদের গাড়ি দুটো ভেতরে রেখেছিলো, আমারটা বাইরে রাখতে হয়েছিল। সো এই যে এদিকে সজলদা আর অভিজিৎদা গাড়ি প্যাক করছে, সৌরভদা নিচে নেমে গেছে, সৌরভদা গাড়িটা এখন বের করা হয়নি। সব থেকে এই রাইডের মধ্যে স্ট্রাগল কোনটা লাগছে, লাগেজ বাঁধার খোলা? তোমারটা আবার না স্ট্রাগল কোনটা, কষ্টকর জায়গা কোনটা? লাগেজ বাঁধাটা, সবাই জানে সেটা। সো চলো আজকে ব্রেকফাস্টটা করবো আর বেরিয়ে যাব। সো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। সৌরভদা বাইরে এখনো ব্লগ শ্যুট করছে, অলরেডি 9টা বেজে গেছে, আমরা লেটে চলছে। আর আজকের ব্রেকফাস্ট আছে রুটি ঘুগনি, সজলদা রুটি ঘুগনি নিয়ে বসে আছে ব্লগ করার জন্য, আর অভিজিৎদাও বসে আছে, দুজনেই। সো চলো ব্রেকফাস্টটা করে বেশি লেট না করে বেরিয়ে যাই। আর কারণ হচ্ছে অনেকটা রাস্তা আছে আমাদের, মোটামুটি আমার বাড়ি হচ্ছে 500 কিলোমিটার, আর সজলদা আর অভিজিৎদা চলে যাবে হচ্ছে গিয়ে রানাঘাটের দিকে, আর আমাদের সৌরভদা যাবে হচ্ছে গিয়ে কলকাতা ডাইরেক্ট। তো ওর একটু লেট হয়ে যাবে, আমার একটু তাড়াতাড়ি হবে, আমার মোটামুটি 500-612 কিলোমিটার মতো যেতে হবে। সো চলো বেশি লেট না করে ব্রেকফাস্টটা করি, দেন তাড়াতাড়ি বেরোই। সো এই পাহাড়কে আজকে বিদায় জানিয়ে চলে যেতে হচ্ছে সমতলে আমাদের বাড়িতে। কিচ্ছু করার নেই, তবুও ভালোবাসার টানে পাহাড়ের এই ভালোবাসা কোনোদিনই ভুলবো না। এই ভালোবাসার টানে আবারও ফিরবো খুব তাড়াতাড়ি পাহাড়ের কাছে। কিচ্ছু করার নেই, কাজের সূত্রে তো থাকতেই হচ্ছে বাড়িতে। আর এই হচ্ছে রাস্তা, পুরো ডাউন হয়ে নেমে গেছে, অফরোড। আর ওয়েদারটা কোনো মতেই পরিষ্কার হলো না, পুরো ফগি ওয়েদার হয়ে আছে। পুরো ফগি ওয়েদার আছে। সো কাঞ্চনজঙ্ঘার হালকা ভিউ পেয়েছি এখান থেকে দেখতে, যাই না তোমার গোপ্রোতে আসছে কিনা, জাস্ট আচ্ছা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম ওই যে ওইখানটাতে, জাস্ট 2-3টে চূড়া দেখা যাচ্ছে, মানে রেঞ্জটাই অবধি বোঝা যাচ্ছে, বাট গোপ্রোতে আসছে না। পুরো রেঞ্জটা এখানটা বোঝা যাচ্ছে, মানে পুরো বলতে এই সাইড থেকে এই সাইডটা ছোট্ট পাড়া হয়ে দিকে আছে কাঞ্চনজঙ্ঘা। সো ওয়েদারটা যদি ক্লিয়ার হতো তোমাদের সঙ্গে পুরো শেয়ার করতে পারতাম কাঞ্চনজঙ্ঘাটাকে। ক্লিয়ার হচ্ছে ওয়েদারটা, ওই সাইডটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, মানে রোদের ছটাটা পুরো পড়ছে, আর একদম স্নো ক্যাপ মাউন্টেন। ও কাঞ্চনজঙ্ঘা মানে বাড়ি ফেরার পথে আমাদের মানে এই রাইডটাকে সফল করে দিলে একটা ছোট্ট দর্শন দিয়ে। এটাই চেয়েছিলাম আমরা, যে পুরো রেঞ্জটা যেন দেখতে পাই, যদি আরও ক্লিয়ার থাকতো ভিউটা আরও ভালোভাবে আমরা দেখতে পেতাম। সো যেটুকুনি দর্শন পাওয়া যায় সেটুকুনি অনেক, কারণ হচ্ছে প্রকৃতির ওপর দিয়ে তো আমরা যেতে পারি না, প্রকৃতি যেটা চাই সেটা প্রকৃতি নিজের মতে চলে প্রকৃতি। সো আমরা কালকে এসেছিলাম এইটা দিয়ে, এসে পিছন দিকে উঠে গিয়েছিলাম, আর এইটা দিয়ে আমরা শিবখোলা যাব, শিবখোলা দিয়ে আমরা শিলিগুড়ির দিকে চলে যাব। এই যে কালকে আমরা এই উপরের রাস্তাটায় গিয়েছিলাম, আর আজকে আমরা এই রাস্তাটা দিয়ে শিবখোলা যাব। সো এই রাস্তাটা আবার নতুন, মানে এটা অচেনা রাস্তা। যে রাস্তাটায় চিনে গিয়ে ব্যাকে আসছি মনে হচ্ছে না রাস্তাটা দূর, কিন্তু যেটা অচেনা সেটা মনে হচ্ছে অনেকটাই দূর, মানে রাস্তা শেষই হচ্ছে না। সো সাহাব রাস্তাটা দেখো, শুধু একে টার্নিং, তারপরে এইভাবে একদম পাথর আর ধুলোতে মেখে বসে আছে রাস্তাটা। ফিল দিস প্লেস, ও ফিল দিস প্লেস, অনুভব করো শুধু এই জায়গাটা, দুই দিকে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, মানে পাহাড়টা এখানটাতে এতটাই চওড়া জায়গা করে করা আছে যে দুই দিকেই চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা গেছে, বড় বড় গাছ। ও ভাই লাভলি লাভলি। এই তিস্তায় যদি একটা নামতে পারতাম একটু ভালো হতো না, তিস্তায় একটু যদি তিস্তার পাশে যেতে পারতাম ভালো হতো না। শুধু যাওয়া যাক একবার তিস্তায়। আমরা ওই রাস্তাটাকে ছেড়ে একটু তিস্তার পাশে আসার চেষ্টা করলাম, একটু তিস্তাটা দেখবো কাছ থেকে, তিস্তা নদী দেখবো কাছ থেকে।
আমি যেটা তিস্তা বলি তিস্তা নয়, আমি জিজ্ঞেস করলাম এখানে লোকাল লোক, এটা হচ্ছে শিবখোলা নদী, আর এই সামনে হচ্ছে শিবখোলা ব্রিজ। এই যে তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ শিবখোলা ব্রিজ ওটা, আর এটা হচ্ছে শিবখোলা নদী। সো রাস্তা দিয়ে যেতে যেতে আমার এটা চোখে পড়লো যে একটু যাওয়া যেতেই পারে, অনেকক্ষণ তো পাইনি জিনিসটা দেখতে বা নদীর কাছে আসতে। তো ভগবান যা করে ভালোর জন্যই করে, প্রথমে কাঞ্চনজঙ্ঘার একটু হালকা দর্শন দিয়ে দিল, তারপরে নদীর কাছে চলে এলাম। দিস ইজ শিবখোলা রিভার। সো শিবখোলা ব্রিজ পার করছে আর নিচে দিয়ে মহানদী বয়ে গেছে, মহানদী। আমি দুজনকে জিজ্ঞেস করলাম, দুজনা দুরকম বললো, একজনা বললো মহানদী, একজনা বললো শিবখোলা নদী। বাট এখানে যে হোমস্টে আছে ওর একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম, তো ভাইয়া বললো এটা মহানদী। আর এখান থেকে শিলিগুড়ি দেখলাম মোটামুটি 27 কিলোমিটার মতন। নিচে একটা শিব মন্দির আছে, হর হর মহাদেব। এই টোটাল এই যে লাস্ট ব্রিজ থেকে উঠলাম, যেটা তোমাদেরকে নদী দেখালাম, তারপর থেকে যে প্যাচটা উঠছে এখানে অনেক পাখি আছে। এখানে দেখলাম যে বিগ বার্ড জোন বলে লেখা আছে, মানে বড় বড় পাখি আছে, বাট দেখতে পেলাম না কিছুই। হয়তো আছে জঙ্গলের ভেতর দিকে আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেয়ে গেছি যে বড় বড় সারস পাখি, যেটা একটু আগে তোমাদেরকে বলা হচ্ছিল যে এই জঙ্গলের মধ্যে সারস পাখি আসছে। তো এই যে দেখা গেছে সারস পাখি, দেখায় তোমাদেরকে একটু জুম করে, যাই না দেখতে পাবে কিনা, ঠিকঠাক বুঝতে পারবে কিনা। এই যে বসে আছে সারস পাখি এগুলো। মোট হচ্ছে 15 কিলোমিটার, আর মাটিগাড়া এই রাস্তাটাতেই পড়ছে। এই যে রাস্তার ধারে হচ্ছে টয় ট্রেনের লাইন। সো একটা দাদাকে জিজ্ঞেস করলাম এখানে যে টয় ট্রেনে যাওয়ার সময় কীরকম। 10:30 11টা বললো, বাট বাজছে 11:33। আজকে নাকি টয় ট্রেন লেটে আছে, মানে ট্রেনটা লেটে আছে। বাট লাইনটা দেখো কত ছোট্ট, পুচকি পাড়া। সো যদি কপালে থাকে আর রাস্তার পাশে যদি লাইনটা থাকে, যদি যাই তো অবশ্যই আমি ক্যাপচার করবো। আরটা ইনফরমেশনও তোমরা এটা মনে করতে পারো যে রাস্তার মাঝে যে টয় ট্রেনের লাইনটা জিগজ্যাগ করে টার্ন নিয়েছে, লাইনটার উপর দিয়ে যখন বাইক নিয়ে যাবে একটু সাবধানে যাবে, কারণ প্রচণ্ড ওখানটা স্লিপ করে যেহেতু লোহার। সো এখান থেকে ঘোষপুকুর আর মোটামুটি 34 কি 35 কিলোমিটার মতন। আমরা ঘোষপুকুর ঢুকে গেলেই মানে শিলিগুড়িতে ঢুকে যাচ্ছি। আর এখান থেকে বহরমপুর ম্যাপে মারলাম, দেখলাম 377 কিলোমিটার। সো আমাদেরকে এখন রাইড করতে হবে আমার বাড়ি অবধি, মোটামুটি ধরে রাখো তোমাদের ওই 435 কিলোমিটার, 435-40 কিলোমিটার মতো আমাকে রাইড করতে হবে। আর এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, রাস্তা পারাপার করার জন্য এই দিক দিয়ে হাতি যায়, মানে একটা জঙ্গল থেকে আরেক জঙ্গলে হাতি যায় রাস্তা ক্রসিং করে এই রাস্তা দিয়ে। তো এখান থেকে মোটামুটি আর 5 কিলোমিটার মতো হচ্ছে দার্জিলিং মোড়। আর সামনেই পুলিশ চেক করছে, এখানে চালান দিচ্ছে। সো স্পিডটা সবাই মেনটেন করে চালাবে। এখানে হচ্ছে কি 40 কিলোমিটার পার আওয়ার স্পিড। সো স্পিডটাকে মেনটেন করে চালাবে। এখানে চলে এলো আবার 30। আর পাশে এখনও কিন্তু টয় ট্রেনের লাইন আমার সাথ ছাড়েনি, আর আমিও আশা ছাড়িনি টয় ট্রেনের দেখা পাওয়ার। যাই না কি হবে। সো এখান থেকে জলপাইগুড়ি হচ্ছে 47, গ্যাংটক 113, আর গুয়াহাটি 526। তো আমরা ফ্লাইওভারে উঠে গেছি, উঠে গিয়ে এবার নেব লেফট সাইড, ইসলামপুরের দিকে নিয়ে নেবো, মানে কলকাতা রোড। আর আজকে প্রচণ্ড রাফ গাড়ি চলছে রাস্তায়। আজকে 25শে ডিসেম্বর, সব ছেলেপিলেরা যা তাভাবে রাফ গাড়ি চালাচ্ছে, মানে একদম এদিক ওদিক করে কাট দিচ্ছে।
এই যে কলকাতার রাস্তাটা নিয়ে নিলাম। সেই জায়গাটার নাম হচ্ছে লালগাড্ডি। আর এখানে চা বাগান দেখছো, পুরো রাস্তার পাশের চা বাগান, মানে এখানে দাঁড়িয়ে তুমি ছবিও তুলতে পারো। ডালখোলা আর 62 কিলোমিটার, এখান থেকে হচ্ছে ডালখোলা 62 কিলোমিটার। সো লো ফিউল হয়ে গেছে আর 85 কিলোমিটার রেঞ্জ আছে। সামনে কোনো পেট্রোল পাম্প থাকলে তেলটাকে ভরিয়ে নিতে হবে। তো নায়ার একটা পেয়েছি এখানে, নায়ারা থেকে একটু ট্যাঙ্কটা করে নি ভর্তি। হ্যাঁ 12.92 হলো কত, 1374 টাকা 55। সো আমরা উপরে 27 ছেড়ে দিয়ে আবার NH12 উঠলাম। এটা হচ্ছে মালদা যাওয়ার রাস্তা। সো এখান থেকে মালদা হচ্ছে 123 কিলোমিটার, দুর্গাপুর 372, রায়গঞ্জ হচ্ছে 47 কিলোমিটার। এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 47 কিলোমিটার। বাড়ি ফেরার পথে হয়ে গেছে একটা কাণ্ড। আমাদের সঙ্গে যে দাদা দুটো ছিল, আমার সঙ্গে ততক্ষণ সজলদা বলে যে দাদাটাও তো প্লেয়ারে ছিল। ইসলামপুরে দাঁড়ানোর পর অভিজিতার প্লেয়ার হিসাবেও এসেছিল, অভিজিতার গাড়িতে চলে গেছে। সো ওরা আবার মালদা না ঢুকে, মানে লেফট 27 থেকে যেটা লেফট সাইডে আমরা নিলাম মালদার দিকে, ওইটা না ঢুকে 27 দিয়ে সোজা চলে গেছে 15-20 কিলোমিটার। তো এখানে দাঁড়িয়েছে, আর দেখো লয়েটে যাচ্ছে কীভাবে, দেখো পুরো একদম সামনে পার্সেন্টটা চলে গেছে মানে বাঁ দিকটা অ্যাক্সিডেন্ট। আর আমরা এখানে একটু এগিয়ে এসে দাঁড়ালাম, ওরা আসুক তারপরে আবার এগোবো ভাবছি। আর এই দেখো শস্য ক্ষেত কত সুন্দর লাগে, দেখো পুরো শস্য হয়েছে। ওই যে ওই রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা যে রায়গঞ্জের ভেতরে চলে যাচ্ছে, মানে ওটা লোকাল ভেতরে যাচ্ছে। ওই যে দাদাদেরকে পেয়ে গেছি। এরপর আমরা দাঁড়াবো হচ্ছে কি মালদাতে। ঠিক আছে, এই যে কালিয়াচকের জ্যাম দেখতেই পাচ্ছ, জ্যামটা। লরির পুরো লাইন, পুরো লাইন। সৌরভদাকে আর ওই দাদুরকে আগে ছেড়ে দিয়েছি, আমি একটু পিছনে যাচ্ছি। তো এই হচ্ছে ঘটনা। এটা কি ঝুলছে নাকি? ধরো ধরো, এইভাবে এক হাতে নয়, দু হাতে ধরো। ওই ভাইগুলো এইভাবে গাড়িতে ঝুলে ঝুলে যাচ্ছে, আমি বলছি এক হাতে করো না, দু হাতে ধরো, ফোন ইউজ করছে। রিকোয়েস্ট করছে ওদের কাছে গাড়িটা ধরে, গাড়িটা একটু ঝাঁকাতেই গেলে পরে চাপ হয়ে যাবে। ফারাক্কা তো চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। আর এবার রেডি হতে হচ্ছে আমাকে ফারাক্কা ব্যারেজের জ্যামটাকে ফেস করার জন্য। সো চলো ফেস করি। কালিয়াচকের জ্যাম ফেস করলাম, যাওয়ার দিন পাইনি, আসার দিন পেলাম। ফারাক্কারও তাই, যাওয়ার দিন পাইনি, আসার দিন পেলাম।
সো ঘড়িতে বাজছে 8:30 আর আমরা দাঁড়িয়ে আছি বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ 12 অংশ। এই যে টোল গেটের সামনে দাঁড়িয়ে আছি আর অবস্থা প্রচণ্ড খারাপ, ঠিক আছে। আর এখান থেকে আমার বাড়ি মোটামুটি হয়তো 135 কি 40 কিলোমিটার মতো। আর এই যে দাদারা এখানে বসে বসে আড্ডা মারছে আর ওখানে সৌরভদা বাড়িতে ফোন করছে। আর এই যে আমার 20 টাকাটা দাঁড়িয়ে আছে। একটাই প্রবলেম হয়েছে, মনে হচ্ছে পিছনের মানে ব্রেক শুটা চেঞ্জ করতেই হবে, তো বাড়ি গিয়ে চেঞ্জ করে দেবো। মানে যে নর্থ বেঙ্গল রাইডটা কমপ্লিট করে ফেলবো আমি বুঝতে পারিনি এই ব্রেক শুতে, আর আমাকে সার্ভিস সেন্টার থেকে বলছে ব্রেক শুটা চেঞ্জ করে দাও। ঠিক আছে, দিস ইজ বিজনেস বস, বিজনেস, কোনো ব্যাপার না। চলো আমার মোটরব্লগিং সেন্টারে তোমার সঙ্গে কথা হবে। আর ফারাক্কা তো তোমাদেরকে দেখালাম, আর কালিয়াচকের তো জ্যাম ফেস করলাম। আর এবার যাবো বাড়ির দিকে। এই যে এখন টোল গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। আর এক একটা ল্যাব মোটামুটি 120 কিলোমিটার করে এক একটা ল্যাব হচ্ছে, 120 কিলোমিটার করে একটা ল্যাব মারছি আমরা। সো চেষ্টা করবো এবার গিয়ে বহরমপুর একটু দাঁড়িয়ে তারপরে কাটোয় বেরিয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে আমার মোটর ব্লগিং সেটআপে। সো এই যে আমরা এখন চললাম আহিরন ব্রিজের ওপর দিয়ে, আর এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার হচ্ছে বহরমপুর। সো এই রাস্তাটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণের পট হোল আছে, আর সেই পট হোলগুলোকে কাটি কাটি যেতে হবে। প্রচণ্ড পরিমাণে পট হোল, প্রচণ্ড পরিমাণের। পার করছি বহরমপুর ফারাক্কা টোল গেট। এই টানে ঢুকিয়ে দিয়েছি, ঘোরো ঘোরো ঘোরো, টানে ঢুকিয়ে দিয়েছি। আমি ব্লগ বানাতে বানাতে এদিকে ঢুকিয়ে দিয়েছি। ইন্ডিকেটার দিয়েছি লেফট সাইডের। সরি সরি, ভাই আমি মানে লক্ষ্যই করিনি যে বাইকের লেনটা আমি মাঝখানে ঢুকিয়ে দিয়েছি। কি অবস্থা! তো ঘড়িতে বাজছে 11:05 মতন, আর আমি দেবগ্রাম মোড়ে দাঁড়িয়ে আছি। এই যে কনস্ট্রাকশন এখানে হচ্ছে, আমি ডান দিক দিয়ে বল্লভপাড়া ফেরিঘাট হয়ে কাটোয়া ঢুকে যাব। আর সৌরভদা চলে যাবে কলকাতায়, অভিজিৎ চলে যাবে রানাঘাট, আর সজল চলে যাবে রানাঘাট। সো চলো আবার দেখা হবে কোনো একটা রাইডে। সবাই ভালোভাবে সাবধানে যাবে। হ্যাঁ চলো, গুড নাইট। একদম একদম। সো চলো একদম ঘাট পার হয়ে ওপারে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, ওপারে ঢুকে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। সো সৌরভদা, অভিজিৎদা আর সজলদাকে ছেড়ে দিলাম। আমি এখন দেবগ্রাম মোড় থেকে কাটোয়ার দিকে রাস্তায় নিয়ে নিয়েছি, মানে কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটের রাস্তাটা। সো সৌরভদা আর সজলদা আর অভিজিৎদাকে ছেড়ে দিয়েছি, বাজছে 11:09। আর আমি একাই চললাম এই রাস্তাটা, মোটামুটি 17 কিলোমিটার মতো রাস্তা। রাস্তা এখন পুরো ফাঁকা রাতের বেলায়, ওই একটা গাড়ি আসছে, দেখেও ভালো লাগছে। সো চলো গঙ্গাটা পার হই, তারপর তোমাদের সঙ্গে কথা তো বলবোই। আর যদি গঙ্গায় ওখানে ঘাট পার হতে আবার না করে পার, তাহলে আবার ব্যবস্থা করতে হবে, কিছু ফোন টোন করে ওদিক থেকে ডেকে আনতে হবে। আমি একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম, তোমাদেরকে আগেও জানালাম যে সারাত করে কিনা, বললো তো সারাত পার করে। সো জানি না এখন কি হবে, গোটা রাস্তাটা অন্ধকার একদম। গোটা রাস্তাটা অন্ধকার, দুই দিকে গাছ আর অন্ধকার করে ঘুরঘুরটে রাস্তা। সো এই যে কাটোয়ার জেটিতে চলে এসেছি, এবার ওই পার থেকে নৌকা আসবে। এইখানে পার হচ্ছে বললো।
নামাই গাড়িটাকে, তারপর দেখছি। বাপরে, কুয়াশা পরে কি স্লিপ হয়ে গেছে জায়গাটা। তো চলে এসছি বাড়ির কাছে একদম। এই যে বাড়ির কাছে চলে এসছি, ঢুকছি এবার বাড়ি। শুয়ে পড়েছে সব। খোল, ওই যে দিদি দরজা খুলে দিল। সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছিস? খেয়ে শুয়ে পড়েছিলি? ও তো বাজছে 12টা বাজতে 10, মানে 11:50। আর অলমোস্ট আমি বাড়ি ঢুকে গেলাম একদম। এবার সব জামা প্যান্ট জ্যাকেট ফ্যাকেট খুলে ঝেড়ে একটু বাড়ির খাটে ঘুমিয়ে নিই।